সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর মামলার প্রেক্ষিতে একজন যুবককে আটক করেছে পুলিশ। তরুণীর অভিযোগ বা শিক্ষার্থীর অভিযোগ ছিল যে ওই যুবক তাকে ইপটিজিং করেছে বা অশ্লীল ভাষায় হ্যারেস করেছে। তো আমরা দেখলাম তাকে আটক করার কয়েক ঘন্টার ব্যবধানে, মানে 24 ঘন্টাও পার হয় নাই, তাকে জামিন দেওয়া হলো। তার এই জামিনের জন্য একটা হুলস্থুল করা হলো, এক ধরনের দাঙ্গাময় পরিস্থিতির সৃষ্টি করা হলো পুলিশের কাছে। জি, চাপ দেওয়া, থানায় দিয়ে পুলিশের চাপ, ঘেরাও করা হয়েছে এই যে ঘটনাটা। এবং তাকে যখন জামিন দেওয়া হলো, সে বেরিয়ে আসলো, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। এই ঘটনাটা আসলে কি মেসেজ বহন করে? দেখেন, এগুলা তো পরিষ্কার, এগুলা এক ধরনের একটা সাংঘাতিক একটা মনস্তাত্ত্বিক একটা পোলারাইজেশন চলছে। আমি বলবো সাইকোলজিক্যাল পোলারাইজেশন, মনস্তাত্ত্বিক মেরুকরণ। দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে এলাকাগুলোতে আপনার প্রকাশ্যে সরাসরি ইসলামের সংস্কৃতি, ইসলামের কৃষ্টি, কালচার ইত্যাদির বিরুদ্ধে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। তো সেগুলা উন্মুক্ত চর্চার নামে, গণতন্ত্রের নামে বা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এগুলির নামে হয়েছে। তারা অনেকেই মানুষের ধর্মীয় অনুভূতি, চিন্তা চেতনার কোনো তোয়াক্কা করেননি, সেগুলি হয়েছে। কিন্তু ঠিক আছে, যেমন আপনি যদি কোনো একটা অপকর্মের সমালোচনা করেন, আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন গতকালকে আমি গাজীপুরে একজন মসজিদের ইমাম, তিনি একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জনগণ ধরেছে। এখন এই মসজিদের ইমাম তিনি একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছেন বা কোনো একটা ছেলেকে ধর্ষণ করেছেন, এই ঘটনাটা তার একটা অপরাধ বা শরীয়তের দৃষ্টিতে পাপ, কঠিন অপরাধ আইনে, এইটাকে উল্লেখ করে যদি আপনি সমালোচনা করতে 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 যদি একেবারে রাসূলুল্লাহকে গালি দিয়া বসেন, আল্লাহর কোরআনকে গালি দিয়া বসেন, মুসলিম উম্মাকে গালি দিয়া বসেন, ইসলামকে যদি আপনি টার্গেট করে অশ্লীল কথা বলতে থাকেন, তখন বিষয়টা তো ইন্টেনশনটা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বললাম, এটা হয়েছে, চর্চাটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিতে তো হয়েছে। হ্যাঁ, তো তার বিরুদ্ধে আবার আরেকটা সেন্টিমেন্ট এখানে কাজ করেছে, ইসলামের পক্ষে যারা দাবি করছেন। তো এখন বিগত সরকারের পতনের পর এখন তো পরিস্থিতি অন্য, সেখানে যারা প্রতিবাদ করছেন তাদের একটা অনুকূল পরিবেশ তারা মনে করছেন। কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে আইন যদি থাকে দেশে, তাহলে এগুলি কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসন যদি কাউকে কোনো নারীর শ্লীলতাহানি অথবা ইপটিজিং বা কোনো দায়ে যদি গ্রেপ্তার করেন, আইনসম্মতভাবে তাকে আদালতে ফেস করতে হবে, সাক্ষ্য প্রমাণ দিয়ে যে না, আমরা অপরাধী না, আমরা হলাম নির্দোষ, নিরপরাধ ইত্যাদি ইত্যাদি। এখন আমরা দল বেঁধে যদি প্রশাসনিক দুর্বলতার সুযোগে যদি তাকে ছাড়িয়ে আনার জন্য জোর জবরদস্তি করা হয়, তাহলে সেখানে আইনের শাসনের পতন ঘটবে। সেটার একটা ঘটনা পরবর্তী আরও অনেক ঘটনার জন্ম দিবে। আমি এখানে বাইদাবাই একটা কথা বলতে চাই, বাইদাবাই প্রসঙ্গক্রমে। দেখবেন কাদের মোল্লার ফাঁসির যে ব্যাপারটা, আমি যত জানি যে আমরা তখন এই ব্যাপারগুলো নিয়ে খুব খেয়াল করছি আইনের দিকে। আদালতে কিন্তু কাদের মোল্লার ফাঁসির কিন্তু রায় দেওয়া হয়নি, যাবজ্জীবন যত জানি, আমার যদি ভুল না হয়। কি হলো, শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে জড়ো করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে জনগণ একটা সেখানে গণ আদালত বসানো হলো। আদালতে একটা একটা ফাঁসি দিল, একটা রায় দিল, ঐক্যমত হয়ে গেল, একটা চাপ দিল। সেটার এক সপ্তাহ পরে দেখলাম ঠিকই কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল। গণজাগরণ মঞ্চ, ইমরান এইচ সরকার তখনকার, ওই যে গণজাগরণ মঞ্চ, যাই হোক। তো এগুলা কিন্তু কি হলো, আমরা দেখলাম আদালতকে প্রভাবিত করলো জন আদালতের নামে। কিন্তু আইন কি হলো? এখন যদি কেউ ব্যাখ্যা করেন যে আইন হলো জনগণের জন্য, কত লক্ষ কোটি জনগণের জন্য, আমাদের 18 কোটি জনগণ, 17 কোটি জনগণ, সেখানে শাহবাগে কয়েকজনের দাবির মুখে আইন পরিবর্তন হয়ে যদি যায়, তো এটার কন্টিনিউশন চলবে। এখন আবার সেটাই হচ্ছে। আমরা দেখলাম যে কাশিমপুর কারাগারে আসামিদেরকে সেখানে ছাড়াই আনলো না, ছাড়াই আনার জন্য কিছু ব্যক্তি যায় দল বেঁধে গিয়েছেন। এখন হয়তো তাদের অনুকূল পরিবেশ আছে বলেই তারা সেগুলি করছেন। এ ধরনের হাজার হাজার অন্যায় তো অন্য মানুষের কাছে সঙ্গে হচ্ছে। অপরাধ যেটা করেনি তাকে ধরে নিয়ে জেলে দিতে হচ্ছে, অথবা জামিন হয়ে গেছে তাকে ছাড়া হচ্ছে না, অন্য মামলা দিয়ে আবার ডিবি দিয়ে জেল গেটে আবার গ্রেপ্তার দেখাচ্ছেন। তো এইভাবে তো এটা তো কোনো অরাজকতার অবস্থা, ঠিক না? তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আপনি যেটা বললেন, যদি এখানে ফাইনাল ডিসিশনটা কি হলো, যদি সত্যিকার অর্থে যদি মেয়েকে মেসেজটা আসলে কি গেল না,
মেসেজটা হলো এখানে ওই তো আমি তো বললাম এখানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা পোলারাইজেশন হয়ে গেছে। এখানে একদিকে হলো ইসলাম বিদ্বেষী একটা গোষ্ঠী, আরেকটা হলো চরম ইসলামপন্থী দাবি করছেন আরেকটা গোষ্ঠী। না হলে এই জেল থেকে ওনাকে বের করে এনে গলায় মালা দিয়ে কোরআন শরীফ উপহার দেওয়ার মধ্যে কি মেসেজটা দিচ্ছে আমি আসলে এই ব্যাপারে পরিষ্কার না, আমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না। কারণ কি, সেখানে মেয়েকে যদি ইপটিজিং এর যে অভিযোগ করে, হ্যারাসমেন্টের যদি অভিযোগ করে থাকে, তাহলে সেটা একটা বিবৃতি দেওয়াই যথেষ্ট ছিল যে না অন্যায় হয়েছে ইত্যাদি করি নাই বা ইত্যাদি। কিন্তু সেখানে ওনারা তো যেটা বলতে চেয়েছেন যে ওই তরুণ বা যুবক যেটা করেছে এটা ন্যায়সঙ্গত করেছে, মানে ভালো করেছে, এটা হওয়া উচিত। মেয়েরা যারা পোশাক আশাকের ব্যাপারে ইঙ্গিত করে যারা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করবে তাদেরকে এইভাবে ইপটিজিং করা বা হ্যারাসমেন্ট করার একটা বৈধতা বা কাজটা উনি ভালো করেছেন। আচ্ছা, আমি বুঝতে পারছি। তো ওই তো আইন তো কিন্তু মানুষের হাতে তুলে নেওয়া হলো, মানুষকে মানে পাবলিককে, সিভিলিয়ানকে, মানে যারা শাসন ব্যবস্থায় নাই, আদালতের কেউ না, বিচারকের কেউ না। আমার কথা হচ্ছে আপনি এখানে ওনাকে অভিযোগ করতে পারেন, শাসন ব্যবস্থা পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করতে পারেন যে আপনি যদি আইনে তাকে আপনার পোশাকটা এরকম কেন। দেশের আইনটা কিরকম, দেশের আইনে পোশাক বিধি এখন যেটা আছে, ড্রেস কোড, সেই মোতাবেক যদি মেয়েটা মনে করে যে রাষ্ট্রে এখন যে ড্রেস কোড এলাউ করা আছে, তাহলে সেখানে আমার ড্রেস ঠিক আছে। আর যারা বাধা দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে, যদি আপনাদের শরিয়া ভিত্তিক রাষ্ট্র যেটা আপনারা বলেন, যে আমরা যদি রাষ্ট্র ব্যবস্থায় যাই তাহলে আমাদের প্রস্তাবিত আমাদের ড্রেস কোড এরকম হবে। তখন যদি সে কোনো আইন অমান্য করে, তখন আবার তাকে তখনকার রাষ্ট্র ব্যবস্থার আইন মোতাবেক তাকে শাস্তির মুখোমুখি করা বা বিচারের মুখোমুখি করা। কিন্তু রাস্তাঘাটে পথচারীকে হেনস্থা করবে, তাকে ইপটিজিং করবে বা বেপর্দা বলে সাব্যস্ত করে অন্য একটা পাবলিক, আমিও এক পাবলিক, আপনিও আরেক পাবলিক, আপনি যদি গন্ডগোল করেন, তাহলে আমার মনে হয় এটা মেসেজটা ভালো যাবে না। আসলে এখানে বিশ্বের মাঝে বাংলাদেশটা আইন মান্যকারী ডিসিপ্লিন রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে না। যারা মনে করেন যে না মেয়েটার পোশাকটা আপত্তিজনক ছিল, তাহলে তাদের পছন্দনীয় একটা রাষ্ট্র ব্যবস্থা তারা আগে কায়েম করেন। কায়েম করার পর তখন সে মেয়েটা যদি ওই রাষ্ট্রের ড্রেস কোড যেটা অনুমোদিত ড্রেস কোড, সেটা যদি ওই মেয়েটা লঙ্ঘন করেন, ধরেন শরিয়া রাষ্ট্র, তখন আপনি তাকে আইনের আওতা আনেন। এখন যদি মেয়েটা বলে যে না বাংলাদেশের যে ড্রেস কোড বর্তমান আইনে, প্রচলিত আইনে, এক্ষেত্রে আমি কোনো লঙ্ঘন করি নাই, তাহলে তো আপনি আসলে গন্ডগোল করতে পারেন না, আপনি আপত্তি তুলতে পারেন না। কিন্তু এই ঘটনাটা কেন ঘটছে, মেন কথা হচ্ছে এটা। আপনি এই যে ফুলের মালা গলায় দিয়ে তাকে পরবর্তীতে কেন ঘটছে, দীর্ঘদিন থেকে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হচ্ছে কিন্তু অ্যান্টি ইসলাম আর প্রো ইসলাম, এই দুইটা গোষ্ঠীর মধ্যে। এখন এটা ওই পোশাক ইত্যাদির মধ্যে বহিঃপ্রকাশ, মেন কথা হচ্ছে এটা। তো এটার মেসেজটা অবশ্যই ভালো নয়। আর যারা এগুলা ধর্মীয় চেতনা থেকে এগুলি করছেন, আমি বলবো আপনারা ইসলামকে আগে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, যদি আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে, জনসমর্থন নিয়ে আপনারা কি চান, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে মেয়েদেরকে আপনারা এইভাবে বের হতে দিবেন না, বা এই ড্রেস কোড অ্যালাউ করবেন না, বা এই পোশাক, এই ধরনের একটা এজেন্ডা দেন। জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতা নেয়, তখন আপনারা গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কঠোরভাবে বলতে পারবেন যে এই রাষ্ট্রের আইন লঙ্ঘন করছো তুমি, রাষ্ট্রের আইন অমান্য হচ্ছে। এখন তো সেটা ওনারা পারেন না, কারণ তারাও একটা সাধারণ নাগরিক, ওই মেয়েটাও সাধারণ নাগরিক। আবার এখানে কিন্তু একটা কথা আছে, শালীনতার পরিপন্থী এমন কিছু আচরণ, এমন কিছু অ্যাক্টিভিটি বা এমন কোনো পোশাক আশাক, সেটাকেও আমি মনে করি কোনো ভদ্র সমাজে সমর্থন করে না। সেটা আমিও করি না, সোজা কথা। এটা হলো আমার একেবারে শেষ কথা, শালীনতার পরিপন্থী এই কথাটা। জি, ধন্যবাদ আপনাকে।